Assalamualikum warahmatullah. আজকে আমরা CMA সেপ্টেম্বর ICMAB এর সেপ্টেম্বর 2023 এক্সামিনেশন ইন্টারমিডিয়েট লেভেল 2 এর সাবজেক্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট FIM এর কোশ্চেন সলিউশন দেখব। কোশ্চেন নাম্বার হচ্ছে 5। এর তিনটি কোশ্চেন সাব পার্ট রয়েছে A, B এবং C। প্রথম কোশ্চেন নাম্বার 5 এর A তে যেই প্রশ্নটি রয়েছে তা হলো in periods of difficult global financial environment, rising of capital is a challenge, necessitating the need for prudent and best use of scarce capital for project. Requirement গুলো হচ্ছে required দেওয়া আছে if preference the above. প্রথম requirement explain term capital rationing. So আমরা এখন explain the term capital rationing বলতে আসলে কি বোঝায়? Capital rationing is the financial situation in which a firm has only a fixed number of funds available for capital expenditure and numerous projects complete for these funds. একটা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট পরিমাণ তার ফান্ডস আছে, কিন্তু তার অনেকগুলো এক্সপেন্স করার মতো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার মতো একটা নির্দিষ্ট পরিমাণ ফান্ড আছে, কিন্তু অনেকগুলো তার প্রজেক্ট রয়েছে যেগুলো কমপ্লিট করার মতো। সেই ফান্ডস থেকে সে সবগুলো নেবে না, নির্দিষ্ট একটি পরিমাণ নেবে। সেই টাকা যেই অনলি একটি বা কয়েকটিকে নির্বাচন করবে, সেটা হচ্ছে ক্যাপিটাল রেশনিং। আরেকটু সহজভাবে বললে, ক্যাপিটাল রেশনিং ইজ এ স্ট্র্যাটেজি used by companies or investors to limit the number of projects they take on at a time. If there is a pool of available investments that are all expected to be profitable, capital rationing helps the investor or business owner choose the most profitable ones to pursue. সহজ ভাষায় বলতে, একটা কোম্পানির মানে তার ফান্ড রয়েছে, সেখান থেকে সে এট এ টাইম একটা নির্দিষ্ট পরিমাণ প্রজেক্ট নির্দিষ্ট দুই একটি প্রজেক্ট নির্বাচন করতে পারবে। এর মধ্যে সে সবচেয়ে প্রফিটেবল যে প্রজেক্টটি হবে সেটাতেই ইনভেস্ট করবে। আর এই যে একটা প্রসেস, সেটাই হচ্ছে ক্যাপিটাল রেশনিং। ধরেন আমার কাছে 5,000 টাকা আছে, সে 5,000 টাকা দিয়ে আমি কয়েকটি জিনিস করতে পারবো। হয় আমি কক্সবাজারে যেতে পারবো, আমি আমার পরিবারের জন্য কিছু চাল কিনতে পারবো, আমি আমার পরিবারের জন্য একটি বুক সেলফ কিনতে পারবো। এখন দেখা গেল সবচেয়ে প্রফিটে সবচেয়ে ভালো কোন কাজটি হবে, ট্যুরে যাওয়া না চাল কিনা না একটা বুক সেলফ কিনা। তো দেখা গেল যে এই ইনভেস্ট সবচেয়ে প্রফিটেবল পরিবারের জন্য সবচেয়ে ভালো হবে যে আমি যদি চাল কিনি। তো এইভাবে করে আমার ক্যাপিটালটা একটা নির্দিষ্ট জায়গায় লাগবে বেস্ট অপরচুনিটিতে। ব্র্যাক এর একটি ট্রেনিং সেন্টার আছে গাজীপুরে, সেখানে একটা ট্রেনিংয়ের আমরা গিয়েছিলাম। সেখানে একটা ট্রেনিংয়ের খাবারের ছবি। সো এই খাবারের মধ্যে দেখা যায় যে আমরা যে লাঞ্চ বা ডিনার করেছি, এর মধ্যে বেশিরভাগ টাইমেই চিকেন আইটেম বেশি থাকে। তো যারা ট্রেনার থাকেন তারা সাধারণত যখন দেখেন সব চিকেন আইটেম, তখন খুব পাজল হয়ে যায় কোনটা খাবে। তবে এর মধ্যে যদি কোনো একটা বিফ বা মাটন থাকে, তাহলে সবাই চিন্তা করে পেট তো একটাই, তো আমি একটু ভালোটা খাই। সো তার সবচেয়ে বেস্ট অপরচুনিটি হিসেবে সে মাটন বা মিট চুজ করে থাকে। অনেকগুলো চিকেন কারি, চিকেন ফ্রাই, চিকেন তান্দুরি, চিকেন মশলা, চিকেন সালাদ চিন্তা করি যে আমার পেট তো একটাই, এর মধ্যে ভালোটা খাই। সো এই যে আমি ক্যাপিটাল রেশনিং চুজ দ্য বেস্ট অপরচুনিটি। সো আমরা সহজে বুঝতে পারলাম। সেকেন্ড অপশনটা হচ্ছে distinguish between the soft capital rationing and hard capital rationing, giving an example each. So আমরা এখন দেখব যে হার্ড ক্যাপিটাল রেশনিংটা কি এবং সফট ক্যাপিটাল রেশনিংটা কি। হার্ড ক্যাপিটাল রেশনিং refers to restraint put on a company by outside entities থেকে কোম্পানি ক্যাপিটাল আনার ক্ষেত্রে যে বাধা, সেরকম একটি বাধা থাকতে পারে, such as banks or other lenders. ব্যাংক বা অন্যখান থেকে যদি সে ক্যাপিটাল নেওয়ার যে ক্ষমতা বা যে চাহিদা নেওয়ার যে যোগ্যতা, সেটা যদি কমে যায়, সেটা হচ্ছে হার্ড ক্যাপিটাল রেশনিং। ফর এক্সাম্পল, এ কোম্পানি মে হ্যাভ রেস্ট্রিক্টেড ফ্রম borrowing মানি টু ফাইন্যান্স নিউ প্রজেক্টে সে ফাইন্যান্স করতে রেস্ট্রিক্টেড হচ্ছে কারণ ইট হ্যাজ সাফার্ড এ ডাউনগার্ডস, এটার একটি ড্রব্যাক আছে বা একটা তার ডিফিকাল্টিস আছে ইন ইটস ক্রেডিট রেটিং আগে থেকে নিচে নেমে গেছে, আগে যে ছিল তার থেকে নিচে A+ ছিল, এখন A চলে এসেছে। Thus it may be difficult or
effectively impossible for the company to secure financing. এই সিচুয়েশনে সে ফাইন্যান্সিং করার জন্য ব্যাংক থেকে ফাইন্যান্স করতে পারবে না, এটা খুবই ইম্পসিবল হবে, or it may only be able to do so at exorbitant interest rate. এর জন্য হয়তোবা তাকে অনেক বেশি ইন্টারেস্ট রেট প্রদান করা লাগতে পারে। সো এই যে আমি ক্যাপিটাল আনার ক্ষেত্রে বা ক্যাপিটাল সংগ্রহের ক্ষেত্রে যে আমি একটা বাধার সম্মুখীন হচ্ছি বা অনেক হার্ড অ্যান্ড ফাস্ট সিচুয়েশনে পড়তে হচ্ছে, এই যে একটা সিচুয়েশন, সেটা হার্ড ক্যাপিটাল রেশনিং। আরেকটা সফট ক্যাপিটাল রেশনিং হচ্ছে, সফট ক্যাপিটাল রেশনিং ইজ অলসো নন অ্যাজ ইন্টারনাল রেশনিং, ইজ বেসড অন ইন্টারনাল পলিসিস অফ দ্য কোম্পানি। খুব সহজে বোঝাচ্ছে, এটা একটা ইন্টারনাল রেশনিং, ইন্টারনাল ডিসিশনের কারণে ক্যাপিটাল রেশনিং এর যে পদ্ধতি বা যে সমস্যা বা যে স্ট্রাকচার তৈরি হয়, সেটা হচ্ছে সফট ক্যাপিটাল রেশনিং। আমরা একটা উদাহরণ দিলে বোঝা যাবে। ফিজিক্যালি কনজারভেটিভ কোম্পানি, একটা রক্ষণশীল কোম্পানি, ফর এক্সাম্পল, মে রিকোয়ার এ পার্টিকুলার হাই প্রজেক্ট রিটার্ন অন ইটস ক্যাপিটাল। সে চিন্তা করে বা একটা কোম্পানি সে নির্দিষ্ট করে নিয়েছে, আমি একটা বাড়তি পরিমাণ রিটার্ন আশা করব বা বাড়তি পরিমাণ এটা আশা অন ইটস ক্যাপিটাল, সে যে ক্যাপিটাল ইনভেস্ট করবে তার থেকে একটা সে হাইস্ট রিটার্ন আশা করে, বিফোর ইট উইল গেট ইনভলভড ইন এ প্রজেক্ট। একটা প্রজেক্টে ঢোকার পূর্বেই সে চিন্তা করে যে একটা তার হাই রিটার্ন আসবে। ইন এফেক্ট সেলফ ইম্পোজিং ক্যাপিটাল রেশনিং, এর কারণে নিজে ক্যাপিটাল রেশনিং এর উপর একটা সেলফ ইম্পোজ করে দিল, যে আমি এর উপর ক্যাপিটাল রেশনিং এর উপর নিজে একটা বাধা নিষেধ ইম্পোজ করে দিল। একটা এক্সাম্পল, অনলি প্রজেক্ট ইন yielding an annual return higher than 12% will be considered। যেই প্রজেক্টের ইন্টারেস্ট রেট 12% এর বেশি হবে, সেই প্রজেক্টগুলো আমরা নির্বাচন করব। এভাবে করে এটা নির্দিষ্ট করে দিল, ইন্টারনালি নির্দিষ্ট করে দেওয়া হলো। এই রেশনটা ইন্টারনাল রেশনিং, এবং এটা হচ্ছে সফট ক্যাপিটাল রেশনিং। ডিসকাস the uses and limitation of capital rationing। capital rationing কেন কিভাবে ইউজ করা হবে এবং লিমিটেশনস গুলো কি। uses of capital rationing is used by many investors and companies in order to ensure that only the most feasible investment are made। আসলে প্রথম ফিজিবল ইনভেস্টমেন্ট কতটুকু ভালো হচ্ছে তা নির্বাচন করার জন্যই ক্যাপিটাল রেশনিংটা করা হয়, যে ক্যাপিটাল রেশনিং এর মাধ্যমে তারা চয়েস করে যে সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট যেন হয়। এবং সেকেন্ড ওয়ান, ইট হেল্পস টু এনশিওর বিজনেসেস will invest only those projects that offer highest return. It may appear that all investments with high projected returns should be taken। এবং এই ক্যাপিটাল রেশনিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠান সবসময় আশা করে যেই প্রজেক্টের রিটার্ন হাই সেগুলোই তারা নির্বাচন করবে। Management should fund strategically important projects. This approach provides a long-term perspective and put the organization in long-term competitive situation। ক্যাপিটাল রেশনিং তাকে একটা সিগনিফিকেন্টলি তাকে সাহায্য করে ফর লং টার্মে পার্সপেক্টিভে, কারণ প্রতিষ্ঠান একটা যে তার রিকোয়ার্ড রিটার্ন চিন্তা করে লং রানে প্রফিটেবল হবে কিনা সেটাকে চিন্তা করে ক্যাপিটাল রেশনিং করে থাকে। সো এটি একটি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং কম্পিটিটিভ পজিশনে নিয়ে যায় প্রতিষ্ঠান। আর লিমিটেশনস অফ ক্যাপিটাল রেশনিং, প্রথমটি হচ্ছে, দিস মেথড উইল এইড অনলি দ্য ম্যাক্সিমাইজিং শর্ট রান প্রফিট। শর্ট রান প্রফিটটাকেই বেশি মাত্রায় সহায়তা করে রাদার দেন লং টার্ম গ্রোথ। ইট ক্যান অলসো লিড to rejection the extremely profitable project simply because it may take a long time to see the return। অনেক সময় শর্ট রানে প্রফিটেবল হয় না, কিন্তু লং রানে অনেক প্রফিটেবল হবে, এরকম প্রজেক্টগুলো রিজেক্ট হতে পারে ক্যাপিটাল রেশনিং এর মাধ্যমে। এবং দ্বিতীয়টি হচ্ছে, ইউজিং দ্য রেট অফ রিটার্ন শুড বি ডান বাই দ্য আটমোস্ট কেয়ার। ইউজিং দ্য রং ক্যাপিটাল কস্ট ক্যান বি ডিলিউট কোম্পানিজ প্রফিট। অনেক সময় যে আমরা একটি নির্দিষ্ট স্ট্যাটিক ইন্টারনাল যে আমরা সফট ক্যাপিটাল রেশনিং আমরা যদি 12% নির্দিষ্ট করে দিই, সেই নির্দিষ্ট করাটা হয়তো ভুলও হতে পারে, আমার এখানে 10% বা 8% হতে পারতো। এইভাবে ভুল রং ক্যাপিটাল কস্ট নির্বাচন করার মাধ্যমে অনেক সময় কোম্পানির প্রফিট থেকে বঞ্চিত হতে পারে। থার্ড ওয়ান, ম্যাক্সিমাইজিং এনপিভি ইজ ইম্পসিবল। এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু ম্যাক্সিমাইজিং করা আসলেই ইম্পসিবল। এটা আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ করতে পারবো, এটা একটা নির্দিষ্ট পরিমাণ। সিন্স রেশনিং ফেভারস শর্ট টার্ম প্রফিটেবল গ্রোথ, যেহেতু
আমাদের capital rationing ব্যবহার করে short term profit, moreover the intermediate cash flow are not maximized since the cash flow might be generated in later years. সো এই বিষয়গুলো, এই লিমিটেশনগুলো রয়েছে আমাদের ক্যাপিটাল রেশনিং এর ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন হচ্ছে 5 এর বি। 5 এর বি কোশ্চেনটা একটি ম্যাথস কোশ্চেন, আর এর আগের কোশ্চেন ছিল লিটারেচার টাইপ, এটি ম্যাথস কোশ্চেন। ম্যাথ কোশ্চেনটা আমরা একটু দেখব। Sakura Limited uses the accounting rate of return as the basis of evaluating projects for investment of its scarce financial resources. It uses its predetermined expected return on capital as the basis for the choice of investment project. The company's finance team has provided the information below regarding various projects. অনেকগুলো প্রজেক্ট সম্পর্কে ফাইন্যান্স টিম কিছু ইনফরমেশন দিয়েছে নিচে, এন্ড দেয়ার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এন্ড নেট ক্যাশ ফ্লো। যে ইনফরমেশনগুলো হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, নেট ক্যাশ ফ্লো, the hurdle rate or target accounting rate of return for Sakura is 25%. hurdle রেটটা হচ্ছে 25%. সো আমরা এখন ইনভেস্টমেন্টগুলো দেখব। ইনভেস্টমেন্ট প্রজেক্ট এ, বি এবং সি। প্রজেক্ট এর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1 মিলিয়ন, প্রজেক্ট বি ইনভেস্টমেন্ট 1.6 বিলিয়ন 6 মিলিয়ন, এবং প্রজেক্ট সি এর ইনভেস্টমেন্ট 2 মিলিয়ন। এর ইয়ার ওয়াইজ ক্যাশ ফ্লো আছে। প্রজেক্ট এ এর 4 বছর ক্যাশ ফ্লো, প্রজেক্ট বি এর 5 বছর ক্যাশ ফ্লো, প্রজেক্ট সি এর 4 বছর ক্যাশ ফ্লো। এখানে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথমে ক্যালকুলেট দ্য অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ফর ইচ প্রজেক্ট। এখন আমরা এই অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বের করতে হলে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বেসিসে করা যায়। সেই বেসিস অনুযায়ী যে সূত্রটা সেটা আমরা দেখব। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বেসিসে প্রথমে আমাদের বের করতে হবে যে আমাদের অ্যাভারেজ প্রফিটটা, অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট বের করতে হবে। অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট বের করতে হলে আমাদের যে রিটার্নগুলো ছিল 4 বছরের 4টা রিটার্ন, সেই 4টাকে গুণ দিয়ে আমরা কি করব, 4টাকে যোগ দিয়ে 4কে সাম আপ করব, যোগ করব, তার থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বিয়োগ দিব। এই টোটাল যোগ বিয়োগ করার পরে তাকে আমরা ইয়ার দিয়ে ভাগ দিব, যত ইয়ার এটার আমরা ক্যাশ ফ্লো পেয়েছি সেই ইয়ার দিয়ে ভাগ দিব। এটা কিছুটা আমাদের ডেপ্রিসিয়েশনের সূত্রে ক্যালকুলেশনের মতো। ডেপ্রিসিয়েশন যেমন আমরা যত বছর ডেপ্রিসিয়েশন হয় সেই ডেপ্রিসিয়েশনগুলোকে যোগ করে সেটাকে আবার তার রিসিডুয়াল ভ্যালুকে বিয়োগ দিয়ে তারপর ভাগ দেওয়া হয়, ভাগ দিয়ে আমরা যেভাবে বের করি সে সামথিং লাইক দ্যাট, সেটাকে মনে রাখলে তার মতো করে আমরা পাবো। সো এখানে প্রফিটটা পেয়ে গেলাম, সবগুলো যোগ করে 1.8 মিলিয়ন, এর সাথে -1 মিলিয়ন তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল, তাকে 4 দিয়ে ভাগ দিলাম, 2 লক্ষ পেয়ে গেলাম হচ্ছে আমাদের অ্যাভারেজ অ্যানুয়াল অ্যাকাউন্টিং প্রফিট। এরপর হচ্ছে অ্যাভারেজ, যেহেতু অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বেসিসে এখানে অ্যাভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট বের করা লাগবে। অ্যাভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে জাস্ট খুব সিম্পল, যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ। সো এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 মিলিয়ন, তাকে 2 দিয়ে ভাগ দিলে আমাদের 5 লাখ টাকা চলে আসে। এখন আসি আমরা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের সূত্রটি। উপরে যে দুইটি বিষয় আছে, অ্যাভারেজ অ্যানুয়াল রেট অ্যাকাউন্টিং প্রফিট, তাকে আমরা ভাগ দিব অ্যাভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট দিয়ে, গুণ দিব 100 মাল্টিপ্লাইড বাই 100। সো এখানে 2 লক্ষ হচ্ছে আমাদের, 2 লাখ হচ্ছে আমাদের অ্যাভারেজ অ্যানুয়াল অ্যাকাউন্টিং প্রফিট, ডিভাইড বাই 5 লাখ হচ্ছে আমাদের অ্যাভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট। দুটো ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলে এটা আসে ARR, আর চলে আসে 40%। প্রজেক্ট বির ক্ষেত্রেও ঠিক সেম ভাবে প্রজেক্ট অ্যাভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট প্রফিট, টোটাল অ্যাকাউন্টিং প্রফিট অফ দ্য 5 ইয়ার, টোটাল 5 ইয়ারকে আমরা যোগ দিলে 7 লক্ষ, 6 লক্ষ, 5 লক্ষ, 5 লক্ষ, 4 লক্ষ, যা এখানে দেওয়া আছে, আগের প্রশ্নে দেওয়া আছে, সেই প্রশ্নের মধ্যে আমরা দেখেছি। সো এই সবগুলো যোগ দেওয়ার পরে আর তার থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1.6 মিলিয়ন বিয়োগ দেওয়ার পরে 5 দিয়ে ভাগ দিলে উত্তর চলে আসবে 2,20,000 টাকা। আর এই 2,20,000 টাকা হচ্ছে তার অ্যাভারেজ অ্যানুয়াল অ্যাকাউন্টিং প্রফিট। এখানে আমরা প্রফিটটাকে, যে ক্যাশ ফ্লোটাকে 5 দিয়ে ভাগ দিয়ে, 5 বছরের জন্য 5 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে অ্যাভারেজ বের হয়ে গেল। ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে আবার 2 দিয়ে ভাগ দিলাম, এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 1.6 মিলিয়ন, এইটাকে 2 দিয়ে ভাগ দিলে 8 লক্ষ টাকা চলে আসে। আবার ARR অ্যাভারেজ অ্যাকাউন্টিং প্রফিটটাকে অ্যাভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ দিয়ে তার সাথে 100 গুণ দিলে চলে আসবে। এখানে হচ্ছে এই প্রজেক্ট বিতে অ্যাভারেজ অ্যাকাউন্টিং প্রফিট 2,20,000, অ্যাভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট 8 লক্ষ, তাকে 2টা ভাগ দিয়ে 100 গুণ দিলে 27.5% আমাদের উত্তর চলে আসে। প্রজেক্ট সি এর ক্ষেত্রে
অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ঠিক একইভাবে 4 বছরের সবগুলো অঙ্ক গুণ দেওয়ার পরে মানে সংখ্যা গুণ দেওয়ার পরে 8 লক্ষ, 6 লক্ষ, 5 লক্ষ, 4 লক্ষ, তার থেকে ইনভেস্টমেন্ট 2 লক্ষ বিয়োগ দেওয়ার পরে 2 মিলিয়ন বিয়োগ দেওয়ার পরে এই পুরোটাকে আমরা 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে ভাগ দিলে যা আসবে সেটা হচ্ছে 75,000। 75,000 হচ্ছে আমাদের টোটাল অ্যাভারেজ অ্যানুয়াল অ্যাকাউন্টিং প্রফিট। অ্যাভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট ঠিক সেভাবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যে আমাদের 2 মিলিয়ন ছিল তাকে 2 দিয়ে ভাগ দিলে 1 মিলিয়ন চলে আসে। আর অ্যাভারেজ রেট অফ রিটার্ন সেটা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন একই কথা, সবার সমান। অ্যাভারেজ অ্যাকাউন্টিং প্রফিট আমাদের উপরে পেয়েছে 75,000, তাকে যদি আমি 1 মিলিয়ন দিয়ে ভাগ দিই তাহলে আমাদের উত্তর আসবে 7.5%। সো এখানে দ্বিতীয় একটি কোশ্চেন ছিল যে সিন্স আমাদের টার্গেট অ্যাভারেজ রেট অফ রিটার্ন টার্গেট হচ্ছে 25%, এর 25% হলে কোন কোন প্রজেক্ট অ্যাকসেপ্টেবল হবে। সো এখানে দেখা যাচ্ছে এ প্রজেক্টে 40% এবং বি প্রজেক্টে 25% এবং 27% এর মতো আছে। সো এই A এবং B will be only project that A will be accepted. এখন দেখব ম্যাথ সি হচ্ছে which limited is into a provision for online conference call facilities which has become popular due to COVID-19. The company has 10 million issued shares currently. কোম্পানির বর্তমানে প্রায় 10 মিলিয়ন ইস্যুড শেয়ার রয়েছে, 50 টাকা ইচ, প্রত্যেকটার দাম 50 টাকা। 3 মিলিয়ন প্রিফারেন্স শেয়ার 25 টাকা ইচ, 3 মিলিয়ন প্রিফারেন্স শেয়ার তার ইস্যুড হয়েছে। আর হচ্ছে 5,000 বন্ডস রয়েছে, প্রত্যেকটি ট্রেডিং হয় 600 টাকা ইচ। সো আমরা এখানে বের করতে হবে ক্যালকুলেট দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য কোম্পানি। খুব সহজ, আমরা প্রথম অঙ্কে যাওয়ার আগে আমরা একটু চিন্তা করি ক্যাপিটাল স্ট্রাকচারে কি থাকে। এই যে আমার ক্যাপিটাল স্ট্রাকচারে 3টা বিষয় থাকে, আমরা আগেও দেখেছি, আগের অঙ্কে দেখেছি। ক্যাপিটাল স্ট্রাকচারে প্রথমত তার শেয়ার ক্যাপিটাল, ইকুইটি এবং ডেপ্ট। ডেপ্টের মধ্যে থাকে বন্ড, আর ইকুইটির মধ্যে 2টা পোর্শন, একটা হচ্ছে প্রিফার্ড শেয়ার, একটা হচ্ছে কমন স্টক ইকুইটি। সো এখানে দেখা যাচ্ছে কমন স্টক ইকুইটি 10 মিলিয়ন, 10 মিলিয়নের প্রত্যেকটা হচ্ছে 50 করে হলে তাহলে পুরো আসবে যে 500 মিলিয়ন তার হচ্ছে কমন স্টক ইকুইটি। আর এখানে দেখা যাচ্ছে 3 মিলিয়ন হচ্ছে তার প্রিফারেন্স শেয়ার, যার প্রত্যেকটি হচ্ছে 25 টাকা করে ইচ। 3 × 5 = 25, 75 মিলিয়ন আমাদের চলে আসবে হচ্ছে প্রিফারেন্স শেয়ার। আর অন্যদিকে বন্ডস হচ্ছে 600 টাকা করে, 5,000 বন্ড যদি হয় 5 × 6 = 30, প্রায় 3 মিলিয়ন আমাদের চলে আসবে হচ্ছে বন্ডসের। এখন আমরা অঙ্কটা দেখি। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল স্ট্রাকচারের অংশটা, ইকুইটি হচ্ছে 10 × 5, 10 মিলিয়ন × 50 টাকা, প্রিফারেন্স শেয়ার 3 মিলিয়ন × 25, বন্ডস হচ্ছে 5,000 × 600। সো এর টোটাল করলে আসে, প্রথমটা মিলিয়নে আমি অ্যামাউন্টগুলো দেখানো হয়েছে। আপনারা চাইলে পুরো অ্যামাউন্টটি পুরো অঙ্কেও লিখতে পারেন। প্রথমটা হচ্ছে 500 মিলিয়ন, পরেরটা হচ্ছে 75 মিলিয়ন, পরেরটা হচ্ছে 3 মিলিয়ন, টোটাল মিলে 578 মিলিয়ন। সো এর শেয়ার অফ পার্সেন্টেজ হচ্ছে, প্রথমটির আমরা কি করব যে 500কে যদি আমরা 578 দিয়ে ভাগ দিই তাহলে 86.5% আসবে। আমরা যদি 75 কিভাবে ভাগ দিই তাহলে 12.98% এবং 3 কে ভাগ দিলে 0.52%। টোটাল ক্যাপিটাল হচ্ছে 100%। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হাউ মাচ শুড কোম্পানি আর্ন অ্যানুয়ালি টু অ্যাচিভ রিটার্ন অন 25% পার অ্যানাম। কি পরিমাণ প্রতিষ্ঠানকে অ্যানুয়ালি শুড কোম্পানি আর্ন ইনকাম করতে হবে তাদের যদি রিটার্ন 25% পার অ্যানাম তার অন দ্য ক্যাপিটালের উপর 25% পার অ্যানাম পেতে হলে তা কি পরিমাণ ইনকাম করতে হবে। এবং ইফ ডিভিডেন্ড রেট অন প্রিফারেন্স শেয়ার 20%, যদি আমাদের প্রিফারেন্স শেয়ারের উপরে ডিভিডেন্ড 20% এবং অ্যান্ড কুপন অন বেসিস অন দ্য বন্ডস ইজ 18%, এবং 18% বন্ডের উপরে যে ইন্টারেস্ট সেটা হচ্ছে 18%। ইন্টারেস্ট পেইড on debt is tax deductible with corporate tax 25%. Corporate tax হচ্ছে 25%. সো এখানে এই অঙ্কটা করার সময় আমাদের অনেকগুলো সূত্র থাকে, এর মধ্যে কোন সূত্রটি আমরা অ্যাপ্লিকেবল করব তা এখানে দেখার বিষয়। এখানে প্রথমে কস্ট অফ ডেপ্টের সূত্র দেওয়া আছে, যে ওয়াইটিএম এর সূত্র যেটা সেটাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এখানে আরডি এর সাথে আমরা
ইন্টারেস্টের সাথে এখানে আরডির সূত্রটা এখানে কাজে লাগবে না। আরডির সূত্র এখানে আমরা দিয়ে রাখলাম সূত্রটি, যাতে আপনারা সব সূত্র একসাথে পেতে পারেন। ক্যালকুলেটিং অফ কস্ট অফ প্রিফার্ড শেয়ার, ডিপি ডিভাইড বাই ডিপি হচ্ছে ডিভিডেন্ড অফ প্রিফার্ড শেয়ার এবং নাম্বার অফ প্রিফার্ড শেয়ার। এরপর হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মানের উপর ভিত্তি করে কস্ট অফ কমন স্টক, এটা হচ্ছে যদি P0 আর হচ্ছে প্রাইস বের করতে হয় তাহলে ডিভিডেন্ড ডিভাইড বাই RS মাইনাস জি। কিন্তু এখানে আমাদের যেহেতু কমন স্টক কস্ট অফ কমন স্টক ইকুইটি বের করতে হবে, তাহলে RS সমান সমান D1 ডিভাইড বাই P0 প্লাস জি। যদি D1 এর মান না দেওয়া থাকে, D0 মানে প্রথম বছরের ডিভিডেন্ড দেওয়া থাকে, তাহলে D0 প্লাস 1 D0 ইন্টু 1 প্লাস জি ডিভাইড বাই P0 প্লাস এবং টোটাল প্লাস জি হবে। সো এটা একটা অল্টারনেটিভ সূত্র রয়েছে। যদি এখানে ফ্লোটেশন রেট থাকে, D1 ডিভাইড বাই P0 ইন্টু 1 মাইনাস ফ্লোটেশন F প্লাস জি। আর হচ্ছে আরেকটি সূত্র, যদি আমরা CAPM এর সূত্রটি, যে কস্ট অফ ইকুইটি ক্ষেত্রে ব্যবহার করা হয় সাথে মাঝে মাঝে, সেখানে রিস্ক ফ্রি রেট প্লাস বেটা রিটার্ন মার্কেট রিটার্ন, বেটা ইন্টু মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ যে সূত্রটি এখানে কস্ট অফ ক্যাপিটালে পার্সেন্টেজ বের করতে দেওয়ার কথা, সেটা হচ্ছে ক্যালকুলেটিং ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল WACC। সেখানে আমরা দেখতে পাচ্ছি আর এর সমান সমান WI, W ওয়েটেড অফ আই বলতে ডিভিডেন্ড বা ডেপ্ট ইন্টু RI ডেপ্ট, কস্ট অফ ডেপ্ট, তারপরে হচ্ছে WP ওয়েটেড অফ প্রিফারেন্স শেয়ার, তারপরে RP হচ্ছে কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, এবং WS হচ্ছে ওয়েটেড অফ স্টক বা কমন স্টক ইন্টু আর অথবা RN হচ্ছে হচ্ছে রিকোয়ার্ড রিটেন আর্নিং, কস্ট অফ রিটেন আর্নিং। আর একটা হচ্ছে RN হলে সেটা হচ্ছে কস্ট অফ নিউ স্টক বা কস্ট অফ স্টক। সো এখানে আমরা যে অঙ্কটি করছি সেটার ক্ষেত্রে দেখা যায় যে WACC, the required annual rate to satisfy provides the funds as follows. এই সূত্রে এই অঙ্কটি করার জন্য আমরা WACC এর রুলটি ফলো করব। তা হচ্ছে ইকুইটি রিটার্ন ইনটু টোটাল ইকুইটি ডিভাইড বাই ক্যাপিটাল। আমাদের টোটাল ইকুইটি 500 মিলিয়ন, তাকে টোটাল ক্যাপিটাল মানে 578 মিলিয়ন দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আবার পোরশন অফ যে পোরশন বের করেছিলাম তা পাওয়া যাবে। এরপরেও ঠিক সেভাবে প্রিফারেন্স শেয়ার রিটার্ন প্লাস প্রিফারেন্স রিটার্ন ইনটু প্রিফারেন্স শেয়ার ডিভাইড বাই টোটাল ক্যাপিটাল, ওই যে আমরা যে একটা পার্সেন্টেজ বের করেছিলাম, ঠিক সেভাবে বন্ড রিটার্ন ইনটু এখানে নেট ট্যাক্স প্লাস ইনটু বন্ড ডিভাইড বাই টোটাল ক্যাপিটাল। নেট ট্যাক্স বিষয়টা নিচে আমি এখানে দিয়েছি। নেট ট্যাক্স 100% থেকে ট্যাক্স পার্সেন্ট যতটুকু সেটাকে বিয়োগ দিয়ে দিতে হবে, মানে হচ্ছে সেটা আমি ট্যাক্স এক্সাম্পশন পাবো, যেহেতু সেটার আমি ট্যাক্সের সুবিধা পাবো, সেই জন্য আমি সেটাকে আগেই বাদ দিয়ে নিলাম বন্ডসের ক্ষেত্রে। সো এখানে দেখা যাচ্ছে ইকুইটি কস্ট অফ ইকুইটি 25%, এর সাথে আমরা টোটাল ইকুইটি ডিভাইড বাই টোটাল ক্যাপিটাল 500 ডিভাইড বাই 578 প্লাস হচ্ছে 20% হচ্ছে আমাদের প্রিফারেন্স শেয়ার রিটার্ন, যেটা উপরে বলা আছে কস্ট অফ আমাদের ডিভিডেন্ড রেট অন প্রিফারেন্স শেয়ার 20%, এবং 20% দেওয়া আছে সেহেতু, আর এর 75 মিলিয়ন ডিভাইড বাই 578 মিলিয়ন প্লাস হচ্ছে আমাদের বন্ডসের রেট এখানে দেওয়া আছে 18% ইন্টু 75 হচ্ছে ট্যাক্স, নেট ট্যাক্স, আর হচ্ছে ইন্টু 3 মিলিয়ন হচ্ছে টোটাল ডেপ্টের টোটাল বন্ডের পরিমাণ, যা ডিভাইড বাই 578 মানে টোটাল ক্যাপিটালের পরিমাণ। এই সবগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমাদের প্রথম 24.28% আসে হচ্ছে আমাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালকে যদি আমরা আমাদের টোটাল বা টোটাল কস্ট অফ ক্যাপিটালও বলা যায়, টোটাল ক্যাপিটালকে দিয়ে গুণ করি, তাহলে আমাদের বের হয়ে যায় অ্যানুয়াল রিটার্ন অন ইন টাকা। তাহলে বের হয় 578 মিলিয়নকে যদি আমরা 24.28% দিয়ে ভাগ 100 মানে পার্সেন্ট দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে আসে 140.338 মিলিয়ন। সো এটা হচ্ছে এখানকার উত্তর। সো এইভাবে করে আমরা সহজে উত্তরগুলো পেতে পারি। এবং আজকের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।